শুভেচ্ছা, সবাইকে স্বাগত। মাছরাঙা রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন নিয়ন্ত্রণে আইন হবে, বিভাগীয় পর্যায়ে হবে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজকের বৈঠকে এই দুই বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে এখন পর্যন্ত অন্তত 20টি গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলোর মতৈক্য হয়নি বলে জানিয়েছে কমিশন। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জাতীয় নাগরিক পার্টি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নীলফামারীতে এক পদযাত্রায় কথা বলেন তিনি। রাষ্ট্রের মৌলিক সংস্কার, নতুন সংবিধান ও শেখ হাসিনার বিচার দাবি করেন এনসিপির নেতারা। কর্মসূচির তৃতীয় দিনে আজ পঞ্চগড়েও পদযাত্রা করে দলটি। ভারত ভিসা দেওয়া সীমিত করায় ইউরোপের বেশিরভাগ দেশে যেতে বাংলাদেশি কর্মীদের ভোগান্তি কাটেনি। গেল কয়েক মাস ধরে ইউরোপের 9টি দেশ ঢাকা থেকে শিক্ষা ও ভ্রমণ ভিসা দিলেও কর্মী ভিসা দিচ্ছে না। এজন্য আগের মতোই যেতে হচ্ছে ভারতে। অন্যদিকে ঢাকা থেকে ইতালির ভিসা পেতেও বিপাকে পড়ছেন অনেকে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সম্পর্কিত বিধান এবং বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐক্যমত্য হয়েছে। দিনব্যাপী আলোচনা শেষে জানানো হয় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের আইন হবে, তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে পরের সংসদ। বিচার সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভাগীয় পর্যায়ে স্থাপিত হবে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ। বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কর্তৃপক্ষের দেওয়া সাজার মার্জনা, বিলম্ব ও বিরাম মঞ্জুর করা এবং যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা কমানোর ক্ষমতা প্রদান করা হয়েছে, যা পরিবর্তনের সুপারিশ করেছিল ঐকমত্য কমিশন। বলা হয়েছিল, বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা ব্যাপক অপব্যবহার হয়েছে। সুপারিশে বলা হয়েছিল, রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের জন্য আলাদা আইন প্রণয়ন এবং ক্ষমা প্রদর্শনের জন্য 6 সদস্যের বোর্ড গঠন করা এবং সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধন করার। তবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে আইন প্রণয়ন ও সংবিধানের বিদ্যমান 49 অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে। এটি বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সংসদ। এ বিষয়েও একমত তারা। ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেইনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করবে, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে। কাঠামো কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে, তার বদলে 49কে সংশোধন করে নতুন করে একটা বিধিমালা অথবা আইন তৈরি করা দরকার। ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় নবম দিনের আলোচনার পরের বিষয় ছিল বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ। বর্তমান সংবিধানে আছে রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন বসবে, তবে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে প্রধান বিচারপতি সময়ে সময়ে সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠা করতে পারবেন। এর পরিবর্তে সুপারিশ করা হয়েছে রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে এবং প্রধান বিচারপতি কর্তৃক প্রতি বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চ থাকবে, যার সাথে একমত হয়েছে দলগুলো। আলোচনা করে সুপ্রিম কোর্টকে ইনভলভ করে, চিফ জাস্টিসকে ইনভলভ করে যদি আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি, তাহলে সেটা জনগণের জন্য প্রকৃতপক্ষে একটা বিশাল কাজ হবে। আসলে এরকম একটা ঢাকা শহর রেখে তো আপনি শুধুমাত্র কোর্ট বিকেন্দ্রীকরণ করে পারবেন না। সুতরাং এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমি যেমন কোর্টকে বিকেন্দ্রীকরণ করব, পুরো দেশের পুরো পরিবেশ পরিস্থিতিটাকে বিকেন্দ্রীকরণ করব। বিচার বিভাগ যাতে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে ফাংশন করে কাজ করতে পারে, সেখানে নির্বাহী বিভাগের কোনো হস্তক্ষেপ না থাকে এবং হয়রানি যাতে মানুষ না হয়। স্টেটের যে ইউনিটারি ক্যারেক্টার আছে সেটাকে ভায়োলেট করে যায়, এই যুক্তির বিপক্ষে গিয়ে বা এই যুক্তিকে পাশ কাটিয়েই যেন স্থায়ী বেঞ্চগুলো স্থাপন করা হয়, তার ব্যাপারে আমরা একমত হয়েছি। কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, এখন পর্যন্ত অন্তত 20টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্য হয়নি, কিন্তু আজকের বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমতে আসায় তিনি তাদেরকে ধন্যবাদ জানান। কমিশনের পক্ষ থেকে আগামী 7 জুলাই পুনরায় আলোচনার দিন ধার্য করা হয়েছে।
নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যেতে হবে বলেছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। নতুন বন্দোবস্তে নতুন বাংলাদেশ গড়ার স্লোগানে দলটির মাসব্যাপী জুলাই পদযাত্রার তৃতীয় দিনে নীলফামারীতেও পথসভায় কথা বলেন তিনি। দুপুরে নীলফামারীর সৈয়দপুর থেকে আজ শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। শুরুতে জেলার সৈয়দপুর উপজেলায় হাতিখানা কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানী শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা। এরপর উপজেলার পাঁচমাথা মোড়ে পথসভা করেন তারা। এরপর পথসভা করেন জেলা সদর উপজেলার স্মৃতি অম্লান চত্বরে। কথা বলেন এলাকার মানুষের সাথে, শোনেন তাদের জীবন সংগ্রামের কথা, তুলে ধরেন দলের ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা সেই আসিয়াতে রাস্তা থেকে উৎখাত করেছি, আমরা আপনাদেরকে সাথে নিয়ে এবং টাকাবাজদেরকে উৎখাত করব, দুর্নীতিবাজকে উৎখাত করব। যারা দুর্নীতি করবে, যারা টাকাবাজি করবে, তারা হচ্ছে রাজনৈতিক দৌলতের পরিচয় দিচ্ছে। আমরা আপনাদের সহায়তা চাই, আমরা আপনাদের সমর্থন চাই। দিন শেষে নীলফামারী শহরের চৌরঙ্গি মোড়ে পথসভায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা নির্বাচিত সরকার চাই, কিন্তু অবশ্যই এই গণঅভ্যুত্থানে যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা এবং তাদের দোসর যারা বাংলাদেশের প্রতিটি এলাকায় এলাকায় এখনো লুকায় আছে, তাদেরকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। আমরা বলছি মৌলিক সংস্কার হইতে হবে, রাষ্ট্রের সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে। আমরা আরো বলছি বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে। নীলফামারীতে পথসভা শেষে পঞ্চগড়ের উদ্দেশ্যে চলে জাতীয় নাগরিক কমিটি এনসিপির পদযাত্রা। আমরা আগামী সংসদ নির্বাচনের আগে আমরা বলেছি একটি নতুন সংবিধান এবং জুলাই গণঅভ্যুত্থানের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করব। মাছরাঙা নিউজ ডেস্ক। জুলাই আন্দোলনে শুধু শিক্ষার্থীরাই নয়, অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। যে কারণে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। পতন হয় 16 বছরের স্বৈর শাসনের। যাদের রক্তের বিনিময়ে রচিত হলো নতুন ইতিহাস, তাদের পরিবার কেমন আছে সে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন সহকর্মী দাউদ হাসান। কে দেবে মা আলেয়ার এই প্রশ্নের উত্তর? কে থামাবে এই আহাজারি? গত বছরের 5 আগস্ট রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে ঘাতকের গুলি মাথায় এসে লাগে বাস চালক শহীদ আলমগীরের। ঘণ্টা খানেকের মধ্যেই মারা যান তিনি। সেদিনের সেই স্মৃতি মনে করতে গিয়ে মা আলেয়া বেগমের গগন বিদারী এই আহাজারি। একজন আলমগীর গুলি খেয়েছে, আমি হতে দিচ্ছে, আমি আলমগীর কই আমি ডেকেলাই ওরে মনে নিয়ে আমার লই গেল। যাওয়ার পরে যাই দেখি আর হুতরে লম্বা করে হোতা রাখছে বাথরুমের ভিতরে। আমি ডাক্তার করে দৌড়ে লাইছি, দৌড়ে করতেছে আমার পোলাটারে বাঁচাইতে দিলেন, আমার একটা পোলা, আমার আর কিছু নাই। ছাত্রদের করে দেয়া এই চায়ের দোকান নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছেন আলেয়া। শেষ চাওয়া অন্তত মৃত্যুর আগে যেন সন্তানের বিচার দেখে যেতে পারেন। বিচার তো চাই, বিচার কে করবো, মানুষ তো নাই। 1 বছর হতে চলল, ছেলে হাফিজুলের মুখ থেকে বাবা ডাক শুনেন না আবু বকর শিকদার। ছেলেতে আর বাবা বলে আর ডাকে না। 20 জুলাই রাজধানীর মধ্যবাড্ডায় যাত্রী নামিয়ে বাসায় ফিরছিলেন রিকশা চালক হাফিজুল শিকদার। হঠাৎ একটি বুলেট হাফিজুলের বুক এফোড় করে বেরিয়ে যায়। হাসপাতালে ঘুরেও বাঁচানো গেল না তাকে। 1 বছরেও ছেলে হারানোর বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন আবু বকর। যত শহীদ পরিবার আছে, প্রত্যেক শহীদ পরিবারে বিচার না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে কোনো ইলেকশন হবে না। হাফিজুলের শহীদ হওয়ার পর বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু সহযোগিতা এসেছে তা বেশিরভাগ পেয়েছেন তার স্ত্রী সন্তানরা, কিন্তু সেই সহযোগিতার ভাগ পৌঁছায়নি আবু বকর পর্যন্ত। বর্তমানে স্ত্রীকে নিয়ে মানবেতর দিন যাপন করছেন তিনি। সরকার গুলো অনুদান দিছে, ঠিক পাওয়া গেছে, কিন্তু আমি পাইনি 4 বছর। আমি ওই 1.5 লক্ষ টাকা জুলাই ফাউন্ডেশন থেকে পাইছি, আর পাইনি। আর এই বড় বোন সালমা, সে আর কি আত্মসাৎ করিয়ে এই টাকাগুলো সব নিয়ে নিতে। সরকার থেকে নানা ব্যবস্থা নেওয়া হলেও তা শহীদ ও আহত পরিবার পর্যন্ত ঠিকঠাক
পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করলেন জুলাই আন্দোলনের অন্যতম কাণ্ডারি নাহিদ ইসলাম। এর দায় সরকারকেই নিতে হবে বলে জানান তিনি। আর্থিক সুবিধা, বাসস্থান, অনেক ব্যবস্থাই করা হয়েছে, কিন্তু সেই সুবিধাগুলো তাদের কাছে পৌঁছাতে নানান ধরনের জটিলতা তৈরি হয়, সেটি সরকারকেই সমাধান করতে হবে। হাজারো প্রাণ আর বহু আহতে পতন ঘটেছে আওয়ামী শাসনের। তবে আলেয়া আর আবু বকররা এখনও খুঁজে ফিরছেন তাদের সন্তানদের। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। এলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। দুপুরে ঢাকার সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত 4 শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার এবং পাহাড়ের শান্তি রক্ষায় অভিযান পরিচালনা করা হচ্ছে। গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের প্রসঙ্গে তিনি বলেন, তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ভুক্তভোগী পরিবার নিরাপত্তার ব্যাপারে সেনাবাহিনীর সহযোগিতা চাইলে তা দেওয়া হবে। কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে, এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, এই নীতিমালা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 উদ্যোগে বিষয়টি বাংলাদেশ জাতীয় দল বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছে। তবে খসড়া নীতিমালা বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। গেল 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 358 জন। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেছেন, মানুষ সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে। সকালে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে চীনের দেয়া ডেঙ্গু রোগ শনাক্তকরণ কিট হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডেঙ্গু শনাক্তে 19,000 পিস র্যাপিড কিট সহ ডেঙ্গু প্রতিরোধ বিভিন্ন উপকরণ দিয়েছেন চীন সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, চীনের রাষ্ট্রদূত। ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে, আমাদের প্রস্তুতি আছে, কিন্তু এই বার্ডেন যদি বেড়ে যায়, যেটা আমরা অ্যান্টিসিপেট করছি, যদি সামনে বেড়ে যায় হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে। সো উইল গ্রেটলি অ্যাপ্রিসিয়েট যে মানুষ যদি আসলে তাদের যে দায়িত্ব, যেগুলো বলতেছি আমরা দিনের বেলা বেশ কিছু পরামর্শ সাধারণভাবে দেওয়া হয়েছে স্বাস্থ্য সতর্কতা, সেগুলো মেনে চললে হয়তো রোগীর চাপটা একটু সহনীয় পর্যায়ে থাকবে, সো চিকিৎসা ব্যবস্থা আমরা কন্টিনিউ করতে পারবো। ভারত ভিসা দেওয়া সীমিত করায় ইউরোপের বেশিরভাগ দেশে যেতে বাংলাদেশি কর্মীদের ভোগান্তি কাটেনি। ইউরোপের 9টি দেশ গেল কয়েক মাস ধরে ঢাকা থেকে স্টুডেন্ট ও ভ্রমণ ভিসা দেওয়া শুরু করলেও কর্মী ভিসা দিচ্ছে না। এজন্য আগের মতোই যেতে হচ্ছে ভারতে। অন্যদিকে ঢাকা থেকে ইতালির ভিসা পেতে বিপাকে পড়ছেন অনেকে। মাশরুক রাহাতের রিপোর্ট। ভালো বেতন ও উন্নত জীবনের আশায় অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে কাজে যেতে চান। তবে ঢাকায় ইউরোপের বেশিরভাগ দেশের দূতাবাস না থাকায় ভিসা পেতে বিপাকে পড়তে হয়। যেতে হয় ভারতে দেশগুলোর দূতাবাসে। 10 মাস ধরে ভারত ভিসা দেয়া সীমিত করায় সংকট আরও বাড়ে। মার্চ মাস থেকে সুইডেন দূতাবাসের সহযোগিতায় নতুন করে ইউরোপের 8টি দেশ ঢাকা থেকে ভিসা দেবে এমন খবরে স্বস্তি এলেও কর্মীদের সংকট কাটেনি। কারণ ভিএফএস গ্লোবাল সার্ভিস সেন্টারের মাধ্যমে মিলছে শুধু ভ্রমণ ও স্টুডেন্ট ভিসা, দেয়া হচ্ছে না কর্মী ভিসা। ওয়ার্কার ভিসাগুলো এগুলোর জন্য যেতে হচ্ছে ইন্ডিয়াতে, স্টুডেন্ট ভিসাগুলো হচ্ছে, আর যেই কাজের জন্য যে ওয়ার্কার ভিসাগুলো, এই ভিসাগুলোর জন্য ইন্ডিয়াতে যেতে হচ্ছে মানুষের। আগে তো তবু ইন্ডিয়া ভিসা দিত, যাইতো, যেখানে রিসো কম ছিল পাইতো। এখন তো সে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ, ইন্ডিয়ান ভিসা দেয় না। হাজার হাজার ওয়ার্ক পারমিট বাংলাদেশের লোকের কাছে আছে। এই ব্যাপারে যদি আমাদের গভর্নমেন্ট একটা পদক্ষেপ নিত, তাহলে অন্তত 10,000 লোক
আপনার কর্মসংস্থান একটা ভালো ব্যবস্থা ছিল ইউরোপে। যতটুকু প্রচার হয়েছে সেই অনুযায়ী কোনো কিছুই হয় নাই, ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে না। তারপর অন্যান্য যে এম্বাসি তারা এখন এগুলো চালু করে নেই। ঢাকা থেকে মিলবে ইউরোপের কর্মী ভিসা এমন খবর ছড়িয়ে ভুয়া অফিস খুলে কেউ কেউ করছেন প্রতারণা, বলছেন সংশ্লিষ্টরা। একটা ওয়ার্ক পারমিট জমা দেওয়ার জন্য কোনো সংস্থা কিছু এখানে নিয়োগ দেয় নেই, এগুলো সব ভুল। আপনি যা দেখেন, আমি নিজে তল্লাশি করছি, একটা ঠিকানা ঠিক নাই। এটা প্রতারণা, এটা এই ব্যাপারটা দেখা উচিত। পররাষ্ট্র প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন, ইউরোপের দেশগুলোতে যাতে ঢাকা থেকে কর্মী ভিসাও দেয় সেই চেষ্টা করছে সরকার। ওয়ার্কিং ভিসার ক্ষেত্রে আমাদের এটা তো আপনার শুধুমাত্র একটা আশ্বাসের ভিত্তিতে হয় না, যাতে আমাদের বাইরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়। এই জন্য আমরা 6টা ইউরোপিয়ান কান্ট্রির সাথে MOU মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আপনার করেছি। এগুলি কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, বুঝছেন না, এটা খুব স্বল্পমেয়াদী প্রক্রিয়া না। আমরা আশা করি আমরা আমাদের দায়িত্বকালে একটা ভালো সূচনা করে দিব। এই বিষয়টি নিয়ে আমরা কন্টিনিউয়াস তাদের সাথে যোগাযোগে আছি। এদিকে আগে থেকেই ঢাকা থেকে ইতালি যেতে কর্মী ভিসা মিললেও ভুয়া কাগজপত্র জমা দেওয়ার অভিযোগে দেশটির দূতাবাস ভিসা দেয়া বিলম্ব করছে। এতে দেশটিতে যেতে পারছেন না অনেকেই। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সেমিকন্ডাক্টর বিলিয়ন ডলারের শিল্প হতে পারে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান ডক্টর আশিক চৌধুরী। আজ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এজন্য দরকার প্রশিক্ষিত কর্মী ও সরকারের বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন। সরকার উদ্যোগ নিলে দেশেই এমন সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। এই শিল্পে সহায়তা করতে গঠিত জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স প্রধান উপদেষ্টার কাছে 23টি সুপারিশ হস্তান্তর করেছে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। আন্তর্জাতিক, গত 48 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় নিহত হয়েছে 300-রও বেশি প্যালেস্টাইনি। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, এ সময়ের মধ্যে ইসরায়েল 26টি গণহত্যা চালিয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের হামলায় অন্তত 118 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 33 জন বিতর্কিত যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রে সাহায্য পাওয়ার আশায় এসেছিলেন। দক্ষিণে আল মাওয়াসির তাঁবু এবং গাজার পশ্চিমে স্কুলে আশ্রয় নেওয়া মানুষের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়, মূলত আশ্রয় কেন্দ্র ও গাদাগাদি করে থাকা বাস্তুচ্যুত মানুষের ওপর হামলা চালানো হয়। এছাড়াও বিশ্রাম কেন্দ্র, স্থানীয় বাজার, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ও খাদ্য খুঁজতে থাকা ক্ষুধার্ত মানুষের ওপরও হামলাগুলো চালানো হয়। খেলার খবর। এশিয়া কাপ নিশ্চিত হওয়ার পর এবার মেয়েদের বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের উইমেন্স উইং প্রধানের আশা, 2026-এ অস্ট্রেলিয়ায় সেরা 6 থেকে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। আমরা যে কয় মাস এখন পাবো, আমি সেটাকে সেইভাবে ইউটিলাইজ করব এবং সেইভাবে পিটারের সাথে অলরেডি কথা হয়েছে। আমাদের টার্গেট থাকবে প্রথম 6-এর ভিতরে যাওয়া। আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা, তো সেটার জন্যই আমরা মাঠে নামবো এবং সেটার জন্যই আমরা কাজ করব। শেষ করছি রাতের সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ন্ত্রণে আইন ও বিভাগীয় পর্যায়ে হাইকোর্টে স্থায়ী বেঞ্চ করায় একমত সব দল। এখনও 20টি গুরুত্বপূর্ণ বিষয়ে ভিন্নমত। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নীলফামারী পঞ্চগড়ে এনসিপির পদযাত্রা। জুলাই শরৎ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা নাহিদের। ইউরোপের বেশিরভাগ দেশে যেতে বাংলাদেশি কর্মীদের ভোগান্তি কাটেনি, ভিসা পেতে এখনও যেতে হচ্ছে ভারতে। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।